হ্যালো স্টুডেন্ট, বলো তোমরা সব কেমন আছো বলো। আশা করছি ভালো আছে, তাই না? তো যাও, যদি মন কারো খারাপ থাকে তাহলে মন ভালো হয়ে যাবে, কারণ তোমাদের সামনে আমি একটা নতুন কিছু একটা টপিক নিয়ে এসেছি, দেখবে দারুণ লাগবে পড়তে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো পূর্বের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা যে বিষয়টা পড়াবো, চলো আমরা একটা বিষয় নিয়ে বিষয় ঢুকে যাই। সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল। এটা হচ্ছে আজকে আমাদের পড়ানোর বিষয়বস্তু। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা আধান, সেটা আধানটা ধরে নিচ্ছি আমরা প্লাস কিউ আধান, পজিটিভ আধানের কথা ভাবছি, প্লাস কিউ আধান। একটা আধানকে আমরা ভি বেগে একটা বি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একে গতিশীল করছি। কি বললাম? যে প্লাস কিউ একটি আধান, ভি বেগে আমরা বি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধানটিকে গতিশীল করছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভি ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে মধ্যবর্তী কোণটা আমরা ধরে নিচ্ছি থিটা। থিটা বোঝা গেছে কেমন? যদি সাপোজ ধরো এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এইদিকে কাজ করছে ভি ভেক্টর, আর আমরা ভি ভেক্টর ধরো এভাবে কাজ করছে ভি ভেক্টর, অ্যাঙ্গেলটা কত? ভি আর বি এর মধ্যবর্তী কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে, সেটা হচ্ছে থিটা। ভি ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আধানটির ওপর কতটা বল ক্রিয়াশীল হবে? মনে রাখো যে আধানটির ওপর ক্রিয়াশীল বল আমরা লিখব F equals to Q into V cross B। এ হচ্ছে আমাদের আধানটির ওপর ক্রিয়াশীল বল, F equal to Q into V cross B। এখানে আমরা ভেক্টর চিহ্ন দেবো, বল একটা ভেক্টর আছে। তাহলে এ হচ্ছে আধানটির ওপর ক্রিয়াশীল বল। মনে রাখবে, যদি আমরা বলি তাহলে F equal to আমরা লিখবো, ভেক্টর দিলাম, ক্রস যদি উঠে যায় তাহলে কত লিখবো? ক্রস যদি উঠে যায়, এটা ক্রস প্রোডাক্ট আছে ভি আর বি এর মধ্যবর্তী কোণ, এখানে ক্রস আছে, তার জন্য কিউ ভি বি আমরা লিখবো এখানে সাইন থিটা ইন্টু এন ক্যাপ। বোঝা গেছে এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে যে একক ভেক্টর, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, মানে এটা এফ এর ডাইরেকশনকে বোঝাচ্ছে। এন ক্যাপ কাকে নির্দেশ করে? একক ভেক্টর কোন একটা ভেক্টরের অভিমুখকে নির্দেশ করে। তাহলে এন ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, এটা ইউনিট ভেক্টর যা এফ ভেক্টরের অভিমুখকে নির্দেশ করে। ঠিক আছে? তাহলে এখন দেখো থিটাটাকে আমরা বললাম, আগে বলেছি থিটা হচ্ছে বি আর ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা যে মানটা কত লিখবো দেখো, তাহলে মানটাকে যদি আমরা বলি মড এফ ভেক্টর সমান শুধুমাত্র এফ লিখতে পারি, মানটা কত হবে? ফোর্সের মানটা কিউ ভি বি সাইন থিটা, এটা হবে মান। তাহলে এফ এর মান কখন সর্বোচ্চ হবে দেখিনি, যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে চৌম্বক বল, আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল। ঠিক আছে, এটা চৌম্বক বল, কারণ চৌম্বক ক্ষেত্রের মধ্যে যেহেতু আছে এটা। তাহলে এফ এর মান সর্বোচ্চ হবে যদি থিটার মানটা কত হতে হবে? থিটা দেখো সাইন থিটা 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি 1। তাহলে এফ এর মানটা সর্বোচ্চ হবে যদি আমাদের থিটার মানটা 90 ডিগ্রি হয়। সর্বোচ্চ মান কত? অতএব সেই সর্বোচ্চ মান এফ ম্যাক্স বলছি আমরা, এফ ম্যাক্সিমাম কত পাবো? আমরা পাবো কিউ ভি বি সাইন 90 ডিগ্রি 1। তাহলে এটা হচ্ছে যে আধানটির উপর ক্রিয়াশীল সর্বোচ্চ বলের মানের রাশিমালা। ওকে, তো কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে এই কন্ডিশনটা তোমাদেরকে জানতে হবে। এফ এর মান সর্বনিম্ন কখন হবে? আমরা লিখবো এফ এর মান সর্বনিম্ন হবে যদি থিটার মানটা কত? থিটার মানটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, কারণ সাইন 0 0 এবং সাইন 180 ডিগ্রি 0। তাহলে এফ এর মানটা কত লিখবো? তাহলে সাইন 0 0 বা সাইন 180 ডিগ্রি 0, তাহলে এফ এর মানটা হচ্ছে 0। তাহলে আমরা কি বুঝলাম দেখো,
বলা হচ্ছে প্রথম কেসটার দিকে দেখি আমরা এফ এর মান সর্বোচ্চ কখন হবে, তাহলে কেস 1, আমরা এটা কেস 1 বলছি, এটা 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস। তাহলে আমরা কিভাবে ছবি ড্র করবো দেখো, আমরা এটা লিখতে পারি যে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এক্স অক্ষ বরাবর বি ভেক্টর কাজ করছে এবং কণাটা ওয়াই অক্ষ বরাবর, আমরা ধরে নিচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর আমাদের কণাটা গতিশীল, এই যে কণাটা কিউ কণাটা, হ্যাঁ প্লাস কিউ আধানটা এইদিকে গতিশীল ওয়াই অক্ষ বরাবর। এদের মধ্যবর্তী কোণ অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এফ এর মানটা সর্বোচ্চ হবে। তাহলে আধানটা কতটা বল ফিল করবে, সেটা হচ্ছে কিউ ভিবি, এটা হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম মান, আধানটার উপর ক্রিয়াশীল সর্বোচ্চ মান। মনে রাখো যদি আমাদের চৌম্বক ক্ষেত্র এইদিকে কাজ করে, ভি ভেক্টর এইদিকে আর ভি ভেক্টর এইদিকে যদি কাজ করে, মানে আধানটা এই যে প্লাস কিউ আধানটা এইদিকে গতিশীল, মানে বি এর দিকে, বা এটা হতে পারে যে আধানটা চৌম্বক ক্ষেত্রে এ বরাবর কাজ করছে আর আধানটাকে আমরা এই বরাবর গতিশীল করছি। তাহলে অ্যাঙ্গেলটা কত, ভি আর বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে থিটাটা ভি আর বি একই সমান্তরাল রেখা, হ্যাঁ এটা সমান্তরাল বরাবর কাজ করছে। থিটা ইকুয়াল টু আমরা কত লিখব, 0 ডিগ্রি। থিটা এখানে দেখো 0 ডিগ্রি আর এখানে থিটার কত লিখবো, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে উভয় ক্ষেত্রে এফ এর মানটা কত হবে, এফ মিনিমামটা হবে 0, এখানে এফ এর মানটা হবে এফ মিনিমাম ইকুয়াল টু 0। বোঝা গেছে? খুবই সিম্পল জিনিস। তাহলে চৌম্বক বলটা কোন একটা আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বল কখন ম্যাক্সিমাম হবে এবং কখন মিনিমাম হবে, এই কন্ডিশনটা তোমাদেরকে পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো এই জায়গায় মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম হবে 90 ডিগ্রিতে এবং মিনিমাম হবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রিতে। ঠিক আছে, বোঝা গেছে? এই একটা কোশ্চেন হতে পারে পরীক্ষায়। তাছাড়া কেমন দেবে কোশ্চেন আমরা দেখবো, কেমন টাইপের কোশ্চেন দিচ্ছে। আমরা কিউ এর মান বলবে, ভি এর মান বলবে, হ্যাঁ বি এর মান সব বলে দেবে, থিটাও বলে দেবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এফ এর মানটা বের করতে হবে। আমরা নিউমেরিক্যাল দেখবো পরে। তো নিউমেরিক্যাল কেমন হয় আমরা অবশ্যই কিছু এমসিকিউ আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, তখন আমরা এগুলো সলভ করে দেখবো কেমন টাইপের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা থিওরি পার্টটা এখন পড়াচ্ছি, যেহেতু থিওরি পার্টটা আমরা আলোচনা করি। নেক্সট আমরা যাচ্ছি যে মনে রাখবে যে এফ এর অভিমুখ নির্ণয়, এফ এর অভিমুখ নির্ণয় দুটো নিয়ম আছে। একটা হচ্ছে রাইট হ্যান্ড, আমাদের দেখবো যে লেফট হ্যান্ড থাম্ব রুল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। আমরা বলতে পারি এটা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। হ্যাঁ, এটা একটা নিয়মের সাহায্যে আমরা এফ ভেক্টর অভিমুখ নির্ণয় করতে পারি। এবং 2 নাম্বার হচ্ছে যে রাইট হ্যান্ড পাম রুল, আমি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দেখো, আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আমি তোমাদেরকে দেখাবো না এখন। হ্যাঁ, আমরা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র রাইট হ্যান্ড পাম রুল, যে কোনো একটা রুল আমরা ইউজ করব, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আমাদের সুবিধা হয়। রাইট হ্যান্ড পাম রুলটা কি বলা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। যে মনে রাখো যে সাপোজ ধরো এই হাতটার দিকে তাকাও, আমরা হাতটা দেখতে পাচ্ছি, আমরা ডান হাতের তালু নিয়ম মানে হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র যে বুড়ো আঙুল ছাড়া বাকি আঙুলগুলোকে আমরা সোজা করবো, হাতটাকে এইভাবে করবো, আমরা হাতটাকে এরকম করবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি এইভাবে। তাহলে যেদিকে চৌম্বক ক্ষেত্র, যদি এই 4টে আঙুল চৌম্বক ক্ষেত্র অভিমুখে রাখো আর কণাটাকে যদি আমরা কণাটার উপর ক্রিয়াশীল বল যদি কণাটার উপর আমরা যে কণাটার বেগ যদি বুড়ো আঙুলকে নির্দেশ করে, তাহলে হাতের তালুর ওপর একটা লম্ব টানলাম, হাতের তালুর ওপর লম্ব, সেই হাতের তালুর ওপর লম্ব, এটাই বলা হচ্ছে এই অভিমুখটাই হচ্ছে আমাদের কণাটার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। আমি আবার বলি যে কি বললাম, যে আমরা এইভাবে ধরবো, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা হচ্ছে কণাটার কণাটার বেগের অভিমুখ, এদিকে বেগটা অভিমুখ, এদিকে কণার বেগ, এদিকে চৌম্বক ক্ষেত্র। তাহলে হাতের তালুর উপর একটা লম্ব টানবো, সেটা হচ্ছে আমাদের এফ এর অভিমুখ নির্ণয় করবে। বোঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, দরকার হলে তোমরা একটা ছোটখাটো একটা তোমরা একটা ফিগার দেখে নিতে পারো ইউটিউবে বা আমাদের গুগলে সার্চ করে, যে রাইট হ্যান্ড পাম রুল, হ্যাঁ সেটা কি বলছে। আর ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আমরা এটা বলে দিই, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা কি। এটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। বাম হাতের আঙুলগুলোকে আমরা কি করব, যে এটা হচ্ছে আমাদের বুড়ো আঙুল, এটা মধ্যমা, এটা হচ্ছে তর্জনী।
তাহলে বুড়ো আঙুল, মধ্যমা এবং তর্জনীকে কি করবো, পরস্পর সবাই সমকোণে রাখবো, 90 ডিগ্রিতে রাখবো। তাহলে আমাদের যে তর্জনী মানে বুড়ো আঙুলের পাশের আঙুলটা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, এটা বি ভেক্টর এটা নির্দেশ করছে, এবং মধ্যমা যদি কণাটার গতির অভিমুখ নির্দেশ করে, তবে এই যে বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছ, সেই বুড়ো আঙুলটা মানে ফোর্থ স্টার মানে যে আধানটার উপর ক্রিয়াশীল বলের অভিমুখকে নির্দেশ করবে বুড়ো আঙুল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রাইট হ্যান্ড পাম রুলটা আমরা বলে দিলাম, আমরা এটা ইউজ করবো বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলও ইউজ করতে পারো, দুটো রুলই ইউজ করতে পারো, তবে আমার মনে হয় রাইট হ্যান্ড পাম রুল ইউজ করা সবচেয়ে সুবিধা। ঠিক আছে, স্টুডেন্ট পক্ষে, কারণ লেফট হ্যান্ড রুল ইউজ করলে হাতটা অনেক ঘোরাতে হবে, অনেক স্টুডেন্ট আছে যারা আঙুলগুলোকে ঘোরাতে পারে না, কিন্তু এটা হচ্ছে সহজ প্রসেস। ঠিক আছে, রাইট হ্যান্ড পাম রুল। আচ্ছা, আমরা তাহলে এখানে জেনে গেলাম। ওকে, নেক্সট আমরা আরো বলে দিই কি হয়। অ্যাকচুয়ালি আমরা এটা ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি, যে সাপোজ ধরো এটা আমরা বলছি বি ভেক্টর, আর এটা হচ্ছে ভি ভেক্টর। ভি আর বি এই বোর্ডের তলের উপরে আছে, কিন্তু ভি আর বি কি বললাম, কোন তলে আছে, ভি আর বি কিন্তু বোর্ডের তলে আছে। চৌম্বক ক্ষেত্র এবং আধানটার উপর ক্রিয়াশীল আধানটার গতির অভিমুখ সবাই দুটোই বোর্ডের তলের উপরে আছে, বোর্ডের তলে, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ ইকুয়াল টু কত হয়, আমরা এইভাবে বোঝার চেষ্টা করি, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এবার ভি ক্রস বি কি, আসলে ভি ক্রস বি আসলে একটা তলকে নির্দেশ করে। ভি ক্রস বি আসলে একটা তলকে নির্দেশ করে। তল বলতে কি, ভি ক্রস বি কোন তলে আছে, বোর্ডের তলের উপর। ভি ক্রস বি কোন তলে আছে, বোর্ডের তলের উপর। তাহলে এফ ভেক্টর কোন দিকে হয়, তাহলে ভি ক্রস বি যে তলে আছে সে তলের উপর লম্ব হয়, তলের উপর লম্ব, আইদার ভেতরে হতে পারে বা বাইরে হতে পারে। তাহলে যদি এটা ভি আর বি যদি তলে থাকে, বোর্ডের তলে থাকে, তাহলে এফ ভেক্টরটা কোন দিকে হবে, এফ ভেক্টর ইকুয়াল কিউ ইনটু ভি ক্রস বি। যদি আধানটা প্লাস হয়, মনে রাখো যে এফ ভেক্টরের অভিমুখ হবে আমাদের, আমরা এফ ভেক্টরের অভিমুখ বলবো এই বরাবর তলের উপর, এই যে বোর্ডের তলের উপর লম্ব, বাইরের দিকে ভেক্টর। যদি আমাদের তাহলে বাইরের দিকে মানে কিভাবে বোঝাবো, বাইরের দিকে আমরা বলছি যে এই তলের ওপর এই দিকে হবে, বাইরের দিকে, ভি থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে আমরা ডট ডট করে দিচ্ছি, ডট ডট করে আমরা বললাম এটা হচ্ছে এফ ভেক্টর। আসলে এটা কি, আসলে এটা বোর্ডের তলের উপর লম্ব আছে। যদি এটা মাইনাস আধান হতো, তাহলে মাইনাস কিউ ইন্টু বলছি ভি ক্রস বি, আধানটা যদি মাইনাস হতো তাহলে কি হতো, তাহলে সেক্ষেত্রে এফ ভেক্টর আর বোর্ডের তলের উপর থাকতো না, বোর্ডের তলের ভেতরের দিকে, মানে এটা বাইরের দিকে না, বোর্ডের তলের ভেতরের দিকে প্রবেশ করবে, ভেতরে। তার জন্য যদি মাইনাস হতো তাহলে কি করতাম আমরা, আধানটা এখানে প্লাস ধরে নিচ্ছি, এটা প্লাস আধান, তাহলে এবার আধানটা এখানে মাইনাস ধরে নিচ্ছি, এদিকে বি ভেক্টর কাজ করছে, ঠিক আছে, এদিকে আমাদের ভি ভেক্টর কাজ করছে, ছাড়ো, এটা ভি ভেক্টর এদিকে আর বি ভেক্টর এদিকে, এদের অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল মাইনাস আধান, তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল হতো নিচের দিকে। ঠিক আছে, আধানটার উপর ক্রিয়াশীল বল হতো কোথায়, মাইনাস আধান ধরে নিই, নিচের দিকে বলতে আমরা নিচের দিকে বলতে কোথায়, আসলে নিচের দিকে বলতে এদিকে না, বোর্ডের ভেতরের দিকে, এটা বোর্ডের ভেতরের দিকে পাস করছে, বোর্ডের ভেতরের দিকে। তাহলে এফ ভেক্টর হবে আমাদের এটা অভিমুখটা। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটা বোঝার চেষ্টা করলাম। তাছাড়া রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এটা ইউজ করবো, রাইট হ্যান্ড পাম রুল বা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে আমরা দেখবো ফোর্সের ডাইরেকশন কোথায় হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি, দেখো যে সুষম তড়িৎ ক্ষেত্র, আমরা পরবর্তী যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে গতিশীল
আহিত কণার ওপর ক্রিয়াশীল মোট বল। মোট বল এটাকে আমরা বলবো লরেঞ্জ ফোর্স। হ্যাঁ, লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ বল। ঠিক আছে, আমরা এই পাঠটা এখন আলোচনা করছি। খুবই গুরুত্বপূর্ণ পাঠ হতে যাচ্ছে, কারণ আমরা মোটামুটি আমরা কি দেখলাম যে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা কণা সেটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, সেটা যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার উপর একটা বল ক্রিয়াশীল হবে, তাই না? সে বলটা কি বলবো আমরা, যে চৌম্বক বল, কারণ চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হচ্ছে। এবার দেখো, এবার একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে এবং তড়িৎ ক্ষেত্র আছে। यानी ই ভেক্টর চৌম্বক ক্ষেত্রকে আমরা বলবো বি ভেক্টর, আর তড়িৎ ক্ষেত্রকে বলবো আমরা ই ভেক্টর। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে ই এর মানটা সমান একটা জায়গায় এবং বি এর মানটা সমান এবং অভিমুখ একই দিকে। বোঝা গেছে? তাহলে এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র যদি একটা আধানকে গতিশীল করি তাহলে তার উপর কতটা বল ক্রিয়াশীল হবে। দেখো, আমরা ধরে নিচ্ছি যে আধানটা হচ্ছে কিউ, আধানটা কত কিউ, কতটা বেগে ক্রিয়াশীল হচ্ছে ভি বেগে, এবং কতটা অ্যাঙ্গেলে ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত, ভি ও বি এর মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছি আমরা থিটা, থিটা কোণে গতিশীল হচ্ছে মধ্যবর্তী কোণ, আমরা ধরলাম থিটা। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের টোটাল বলটা কত হবে, আধানটার উপর ক্রিয়াশীল মোট বল, এটাকে বলবো আমরা লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ বল। লরেঞ্জ ফোর্স কত হয় মনে রাখবে, এফি টোটাল বলটা হবে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ই ফর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্লাস এম ফর ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স, মানে এটা হচ্ছে তড়িৎ বল, এটা হচ্ছে চৌম্বক বল। মোট বল কতটা ক্রিয়াশীল হবে, আমরা জানি যে কিউ আধানকে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, কত ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখি তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল হয় এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। আমরা ইলেকট্রোস্ট্যাটিকে এটা পড়েছি যে কিউ আধানকে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখি তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল হবে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর প্লাস, আমরা তো আগে বললাম যে এখানে কি চৌম্বক বল ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স, তাহলে এটা কথা হয় এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি ভেক্টর। এটাকে বলবো আমরা লরেঞ্জ ফোর্স, এটাকে বলবো লরেঞ্জ ফোর্স। আচ্ছা, যদি ইকুয়াল টু 0 হয়, শুধুমাত্র তড়িৎ চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে যদি ই ভেক্টর ইকুয়াল টু 0 হয় তাহলে কত লিখবো, এফ ভেক্টরটা, তাহলে এফ ভেক্টর হয়ে যাবে শুধুমাত্র কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে আধানটার উপর একটাই বল কাজ করবে, সেটা হচ্ছে চৌম্বক বল। ঠিক আছে, এটা যদি বলি, যদি থিটায় 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, যে যেদিকে চৌম্বক ক্ষেত্র সেদিকে আমরা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে কত হবে, তাহলে যেদিকে থিটা, যেদিকে বি ভেক্টর কাজ করছে ওই বি ভেক্টর বরাবর আধানটা গতিশীল করছি আমরা, তাহলে আধানটার উপর কিন্তু ওই চৌম্বক বলটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে কত লিখবো আমরা এই পার্টটাকে কত লিখবো, এফ এমটা কত লিখবো, এফ এম ইকুয়াল টু এফ এম ভেক্টর ইকুয়াল টু 0। তা শুধুমাত্র আধানটার উপর ক্রিয়াশীল বল কত হচ্ছে, তাহলে এফ ভেক্টর লিখবো আমরা কিউ ইন্টু ই ভেক্টর, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ জেনে রেখো, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবার, ওই পার্টটারই ওই জিনিসটাই লরেঞ্জ ফোর্স নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, যে এফ এর মান কখন সর্বোচ্চ হবে, লরেঞ্জ ফোর্সটা কখন সর্বোচ্চ হবে, লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ বল বা লরেঞ্জ ফোর্স সর্বোচ্চ ও সর্বনিম্ন হওয়ার শর্ত। ঠিক আছে, আমরা এই ফোর্সটা কখন সর্বোচ্চ হবে বা কখন সর্বনিম্ন আমরা সেটা দেখবো। 1 নম্বর আমরা বলছি, এটা আলোচনা করছি কি, দেখো যদি আমাদের ফোর্সটা তখনই সর্বোচ্চ হবে যখন এই আমাদের এই পার্টটা, यानी চৌম্বক বলটা, আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বলটা সর্বোচ্চ হবে। এখন চৌম্বক বলটা কখন সর্বোচ্চ হবে, যখন আমাদের ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের লরেঞ্জ ফোর্স সর্বোচ্চ সর্বনিম্ন শর্ত, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এফ এমটা কত, এফ এম সর্বোচ্চ হবে, এফ এম এর মান মানে চৌম্বক বলটা সর্বোচ্চ হবে।
দেয়ারফোর ফলে আমরা বলছি ফলে লরেন্স ফোর্সটা কত হবে, টোটাল ফোর্সটা এফ, তাহলে আমরা বলছি এফ এর মান, ফলে এফ এর মানও সর্বোচ্চ হবে, মানও সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মান কত, এই সর্বোচ্চ মান আমরা কত লিখবো, এফ ম্যাক্সিমাম লিখবো আমরা কিউ ই, যদি শুধুমাত্র আমরা মানটার কথা বলছি, প্লাস কিউ ভি বি, কারণ সাইন 90 ডিগ্রি কত, কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি তো 1, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর কেস হচ্ছে সর্বনিম্ন কখন হবে দেখো, তাহলে আমরা বলছি এফ এর মান সর্বনিম্ন হবে, সর্বনিম্ন কত হতে পারে, এফ এর সর্বনিম্ন মান কত, এফ এর সর্বনিম্ন মান 0 হতে পারে, মানে আধানটার পর কোনো বলই কাজ করছে না, এটা হতে পারে। এফ এর মান সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হলে এফ এর মানটা কত হয়ে যাবে, এফ এর মানটা 0। কোন শর্ত হবে আমরা দেখি, কোন শর্তে এফ এর মানটা সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হলে আমরা এফ ইকুয়াল টু কত লিখব, এফ ইকুয়াল টু 0, তাহলে এফ মানে 0 ইকুয়ালস টু কত লিখবো আমরা, কি জানি, কিউ ই প্লাস কিউ ভিবি। এখানে বলে রাখি যে এক্ষেত্রে আধানটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি করে গতিশীল আছে। ঠিক আছে, এই জায়গায় ম্যাক্সিমাম আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কত লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি যে কিউ ই ইকুয়ালস টু মাইনাস কিউ ভিবি, তাহলে আমরা কিউ কিউ কেটে দাও, তাহলে ই ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, মাইনাস ভিবি, বা ভি ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস ই বাই বি, মাইনাস ভি ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস ই বাই বি। এখন আমরা এটাকে এটা এভাবে লিখতে পারি, 0 মানে কত লিখবো আমরা, 0 মানে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা এটা 0 মানে কত, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স, তাই না। তাহলে আমরা এখানে একটা লাইন লিখে দিতে পারি যে এফই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু মাইনাস অফ ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স। আশা করি বুঝতে পেরেছো। এটা মানে কি বোঝাতে চাইছে, এটা মানে বোঝাতে চাইছে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণটা আমাদের যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স, এই দুটো ফোর্স যদি আমাদের পরস্পর কি হয়, পরস্পর 180 ডিগ্রি থাকে, মানে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, পরস্পর বিপরীত অভিমুখী হয়, তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বলটা কিন্তু শূন্য হবে। আবার বলি যে যেদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তার বিপরীত দিকে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে, এবং আধানটা যদি কি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমকোণে গতিশীল হয়, ঠিক আছে, তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল শূন্য হবে। তখন ওই মুহূর্তে আধানটা কতটা বেগে গতিশীল হবে, ওই মুহূর্তে আধানটার বেগটা কত হবে, মাইনাস ই বাই বি, মাইনাস ই বাই বি, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের অনুপাতটাই হয়ে যাচ্ছে কি, আধানটার বেগ। ঠিক আছে, আধানটার বেগ আমরা সিম্পলি এখানে ছবি সাহায্যে, আমরা ডায়াগ্রাম সাহায্যে বুঝি। ঠিক আছে, লেখচিত্রের সাহায্যে বা ডায়াগ্রামের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। চলো আর ডায়াগ্রামটা ড্র করি। ধরো আমরা বলছি যে এক্স অক্ষ বরাবর আমাদের বি ভেক্টর কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর আমরা ধরে নিচ্ছি আধানটা গতিশীল, ভি 90 ডিগ্রি, তাহলে ভি আর বি এর মধ্যবর্তী 90 ডিগ্রি। তাহলে আমাকে একটা কথা মনে রাখো, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে আধানটার উপর চৌম্বক বল কোন দিকে কাজ করবে আমরা দেখি। তা চৌম্বক বলটা কোন দিকে কাজ করবে, আমরা কি বলেছিলাম, চৌম্বক বলটা আমরা দেখো, আমরা বলেছিলাম ডান হাতের তালু নিয়ম, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করবো। তাহলে কি বল, দেখো এদিকে তাকাও, তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা বলেছিলাম এই 4টে আঙুলকে এভাবে ধরবো আমরা, আঙুলটাকে, হাতটাকে, ডান হাতটাকে, এই 4টে আঙুল যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করছে, দেখো তো চৌম্বক ক্ষেত্র এইদিকে। আমরা বুড়ো আঙুল কাকে নির্দেশ করছে, বুড়ো আঙুল দেখো ভি কোন দিকে, ওপর দিকে, তাহলে আমরা বুড়ো আঙুলটাকে আমরা এইভাবে করে নিলাম, তাহলে চৌম্বক ক্ষেত্র এইদিকে, বুড়ো আঙুলটা আমাদের বোঝাচ্ছে যে আধানটার উপর ক্রিয়াশীল বল
সরি আধানটার গতির অভিমুখ এদিকে, ভি ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে। তাহলে আমরা যদি এই তালুর ওপর একটা লম্ব টানি, তাহলে কোন দিকে হচ্ছে? তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তাহলে তালুর ওপর যদি লম্ব টানি, তাকাও, এটা তালুর ওপর লম্ব টানছি, তাহলে কোন দিকে হচ্ছে? আমাদের জেড অক্ষ বরাবর হচ্ছে। তাহলে আসলে এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, আবার এটার সঙ্গে এটা 90 ডিগ্রি অবস্থায় আছে, ঠিক আছে? আশা করি বুঝেছো। তাহলে আমাদের ফোর্সটা আমরা এখানে কি বলছি, এটাকে আমরা ডট ডট করে দিচ্ছি। জেড অক্ষ মানে কোন দিকে? জেড অক্ষ বরাবর মানে হচ্ছে আসলে এটা হচ্ছে এইদিকে, বোর্ডের তলের ওপর লম্ব, বোঝা গেছে? তাহলে আমাদের এফএম মানে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্সটা কাজ করছে, চৌম্বক বলটা কাজ করছে এই বরাবর। তাহলে এটা কোন দিকে? আসলে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ধনাত্মক জেড অ্যাক্সিস। তাহলে বলো আমরা কি বলেছিলাম যে এফই ইকুয়াল টু মাইনাস এফএম মানে কি? তাহলে যদি আধানটার উপর ক্রিয়াশীল বল আমাদের চৌম্বক বলটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয়, তাহলে আধানটা যদি কোনো রকম বিচ্যুতি ছাড়াই, কোনো রকম ওর মানে আধানটার উপর ক্রিয়াশীল বল শূন্য, তখন কি বলবো? আধানটার উপর ক্রিয়াশীল বল শূন্য মানে যে আধানটা কোনো রকম বিচ্যুতি মানে কোনো রকম বিক্ষেপ হবে না, সোজা চলে যাবে। ওকে, যেদিকে তুমি মোশন দিবে আধানটাকে, এই ক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে বলছি, সেই দিকে আধানটা গতিশীল হবে। তাহলে কোনো রকম বিচ্যুতি হবে না, ঠিক আছে? নো ডিফ্লেকশন বলা হচ্ছে। তাহলে কেমন হবে? তাহলে যদি আধানটা কোনো রকম বিচ্যুতি ছাড়াই গতিশীল হয়, তাহলে অবশ্যই আমাকে এই দিকে ফোর্সটা কাজ করতে হবে। কোন ফোর্সটা? যে চৌম্বক বলটা তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করতে হবে। তাহলে এদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, হ্যাঁ, এদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা কত বলেছিলাম? কিউ ইন্টু ই ভেক্টর, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে আধানটার উপর ক্রিয়াশীল বল। তাহলে এখানে আধানটা কিন্তু আমরা ধরে নিচ্ছি প্লাস আধানের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? প্লাস আধানের ক্ষেত্রে বলছি। তাহলে এই হচ্ছে ডায়াগ্রাম, মেন ডায়াগ্রাম। পুরো জিনিসটাকে আমরা আশা করছি তোমাদের মাথায় এসছে, কারণ এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে, ডায়াগ্রাম বুঝতে হবে। তাহলে এটা কোন দিকে? তাহলে আসলে এটা হচ্ছে মাইনাস জেড অ্যাক্সিস। এই যে এফই মানে তড়িৎ বলটা যেটা আধানটার উপর ক্রিয়াশীল আছে কোন দিকে? মাইনাস জেড অ্যাক্সিস। মানে এটাকে যদি বলি প্লাস জেড অ্যাক্সিস এইদিকে, তাহলে মাইনাস, এটাকে যদি বলি প্লাস জেড অ্যাক্সিস, তাহলে এটা হবে মাইনাস জেড অ্যাক্সিস, তাহলে এইদিকে কাজ করছে চৌম্বক বল, এইদিকে কাজ করছে তড়িৎ বল। তাহলে এই অবস্থার ক্ষেত্রে কিন্তু আধানটা কোনো রকম বিক্ষেপ ছাড়াই গতিশীল হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা আধান কোন একটা গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল সম্পর্কে আমরা খুব বিস্তারিত আলোচনা করলাম। আমরা এটা হচ্ছে থিওরি পার্ট, আমরা পরে দেখবো, ওই অঙ্ক দেখবো, কিছু নিউমেরিক্যাল দেখবো, ঠিক আছে? এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতি, ঠিক আছে? এক্ষেত্রে দেখি যে একটা চৌম্বক ক্ষেত্র আছে এবং একটা কণা আমাদের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল আছে। তাহলে সেক্ষেত্রে যে মানে কণাটার গতিপথ কেমন হবে, ঠিক আছে? তার গতি সম্পর্কিত আমরা গতিপথের বিভিন্ন রাশি সম্পর্কিত আমরা আলোচনা করব। কেমন বলি, যে ধরো চৌম্বক ক্ষেত্র আমরা বলছি বোর্ডের ভেতরে কাজ করছে, এই বরাবর চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভেতরে আমরা ক্রস দিচ্ছি, ক্রস মানে হচ্ছে বোর্ডের ভেতরে কাজ করছে লম্বভাবে, ঠিক আছে? লম্বভাবে ভেতরের দিকে কাজ করছে। এটা সুষম চৌম্বক ক্ষেত্র, অবশ্যই চৌম্বক ক্ষেত্রটা সুষম হবে, এভাবে মানে সুষম চৌম্বক ক্ষেত্রে নির্দেশ করে, ঠিক আছে? ক্রস দিয়ে এইভাবে। ওকে, আমরা কি করলাম? তো চৌম্বক ক্ষেত্রের কোন দিকে? চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভেতরের দিকে কাজ করছে, এই বরাবর চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভেতরে কাজ করছে। আর একটা কণাকে আমরা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল করছি, সমকোণে করতে হবে না, 90 ডিগ্রি হতে হবে, ভিআরবি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের কণাটার গতিপথ দেখো, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্রসটা দিচ্ছি না, কারণ কি? তো চৌম্বক ক্ষেত্র আছে ধরে নাও, তাহলে আমরা বলছি যে চৌম্বক ক্ষেত্র আমরা প্রথমে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। দেখবো যদি আমরা কণাটাকে সমকোণে গতিশীল করি, তাহলে এক্ষেত্রে কণাটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। কেমন? ধরো আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে কণাটা এই পয়েন্টে যখন ছিল আমাদের, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্র, ধরো এই কণাটার গতিপথ এইদিকে, ভি ভেক্টর এই পয়েন্টে, আমরা ইনিশিয়াল বেগটা আছে এই পয়েন্টে,
এই পয়েন্টে হচ্ছে ইনিশিয়াল বেগ। ইনিশিয়াল বেগটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি একবার থ্রু করতে হবে তোমাকে। তাহলে দেখি তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে। আমরা ফোর্সের জন্য রাইট হ্যান্ড পাম রুল ইউজ করবো। রাইট হ্যান্ড পাম রুল কি বলেছে, যেদিকে চৌম্বক ক্ষেত্র কোন এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কোথায়, ভি বি ভেতরের দিকে বললাম, বোর্ডের ভেতরে। আর ভি কোন দিকে হচ্ছে দেখো, এদিকে ভি, বুড়ো আঙুলটা ভি কে নির্দেশ করছে। তাহলে এই পয়েন্টে এই তালুর উপর আমরা একটা লম্ব ড্র করবো। তাহলে তালুর উপর যে লম্ব ড্র করছি সেটা হচ্ছে আমাদের আধানটার উপর ক্রিয়াশীল বল। তাহলে আধানটার উপর ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের এফ। এদিকে অবভিয়াসলি আধানটা কিন্তু এখানে প্লাস আধান ধরছি, হ্যাঁ, ধনাত্মক আধান প্লাস কিউ। তাহলে উপর দিকে ফোর্স কাজ করছে। কণাটা যখন আমাদের কি হচ্ছে, তাহলে কণাটা এই বরাবর যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কণাটার উপর যেহেতু এই দিকে একটা ফোর্স কাজ করছে তার 90 ডিগ্রি বরাবর কেন্দ্রের দিকে, তার জন্য কণাটা তার গতিপথ থেকে কিছুটা বেঁকে যাবে। কেমন গতিপথ, এদিকে যাওয়ার চেষ্টা করছিল, গতিপথ থেকে বেঁকে যাচ্ছে সর্বদা, তাই না? তাহলে আমরা বলেছিলাম যে একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরার শর্তটা কি, একটা বস্তু বৃত্তাকার পথে তখনই ঘুরবে যখন বস্তুটার উপর ক্রিয়াশীল বল এবং বস্তুটার গতির অভিমুখ পরস্পর 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বস্তুর উপর ক্রিয়াশীল বল এইদিকে আর এবং ভি এইদিকে, তাহলে ফোর্সটা, তাহলে অ্যাঙ্গেলটা কত, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার জন্য এটা কিন্তু আমাদের বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। কণাটা ধরে নিচ্ছে সার্টেন টাইমে তারা এখানে আছে, আমরা ধরে নিচ্ছি কণাটা এই অবস্থায় আছে। তাহলে এখানে একটা স্পর্শক ড্রপ করছি আমরা যদি এখান থেকে একটা স্পর্শক ড্র করি তাহলে এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে আমরা এখানে দেখে নিই, তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই পয়েন্টে ভেতরের দিকে, বোর্ডের ভেতরে, আর ভি হচ্ছে দেখো, ভি হচ্ছে উপরের দিকে, বুড়ো আঙুল ভি কে নির্দেশ করছে। তাহলে এই তালুর উপর আমরা একটা লম্ব ড্র করছি। তাহলে লম্বটা কোন দিকে হচ্ছে, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি লম্বটা এদিকে হচ্ছে, সবসময় কেন্দ্রের দিকে। কণাটা আমরা বলতে চাইছি কণাটা যেখানে থাকুক না কেন, কণাটা ধরো এখানে আছে, তাহলে ভি ভেক্টর এদিকে, তাহলে ফোর্সটা এদিকে সবসময় আমাদের কেন্দ্রের দিকে হবে। সে ফোর্সটা কত, সে ফোর্সটা আমরা আগে বললাম যে যদি 90 ডিগ্রি করে থ্রু করি তাহলে ফোর্সটা হবে এফ ইকুয়াল টু কিউ ভিবি। তাহলে আসলে এই যে ফোর্স, এই ফোর্সটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভিবি, ঠিক আছে? তাহলে বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো কি লিখবো, যে আমরা প্রথমে ব্যাসার্ধের মান গণনা করবো। ব্যাসার্ধ মানে যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা জানি যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, ভি বেগে ঘুরে, তাহলে তার উপর ক্রিয়াশীল বলটা কত হয়। তাহলে আমরা জানি এম ভি স্কয়ার বাই আর, একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল এম ভি স্কয়ার বাই আর। এই অভিকেন্দ্র বলটা কার সঙ্গে সমান হবে, আসলে দেখো যে কেন্দ্রমুখী বলটা হচ্ছে আসলে কি আমাদের চৌম্বক বলটা কত, কিউ ভিবি। এটা কথা মনে রাখো যে আসলে অভিকেন্দ্র বল একটা বাস্তব বল। এই অভিকেন্দ্র বলের একটা একটা সোর্স থাকবে। সে সোর্সটা কি, এখানে সোর্সটা হচ্ছে যে আধানটার উপর ক্রিয়াশীল চৌম্বক বলটাই হচ্ছে এখানে অভিকেন্দ্র বলের উৎস। তাহলে অভিকেন্দ্র বল আলাদা কোনো বল নাই, এই বলের একটা উৎস থাকে। তাহলে উৎসটা কি, যে উৎস সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এই চৌম্বক বলটা হচ্ছে আসলে অভিকেন্দ্র বল। তাহলে এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিবি। তাহলে আমরা আর ইকুয়াল টু কত পাচ্ছি, বৃত্তপথের ব্যাসার্ধ, আমরা আর পাচ্ছি এম ভি বাই কিউবি। এটা হচ্ছে আমাদের কণাটা যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ, আর এটা ব্যাসার্ধ হচ্ছে এটা আর, ঠিক আছে? তাহলে আর এর মান দেখো, যদি একটা নির্দিষ্ট আধানের জন্য বলছি, একটা নির্দিষ্ট আধান, একটা নির্দিষ্ট কণার জন্য, নির্দিষ্ট আহিত কণার জন্য, যখন নির্দিষ্ট আহিত কণার জন্য বলবো তখন এখানে এম কণাটার ভর এবং আধান এটা কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট যেহেতু বলে দিচ্ছি। তাহলে ভি এর মান কার উপর, আর এর মান কার উপর ডিপেন্ড করছে, এক নাম্বার আর এর মান ডিপেন্ড করছে আর প্রপোর্শনাল টু আমরা ভি, কখন, যখন বিটা কনস্ট্যান্ট থাকবে, বি ইকুয়াল টু ধ্রুবক। মানে সুষম চৌম্বক ক্ষেত্রের মানটা যদি একই থাকে এবং তুমি যত বেশি স্পিডে একে ঘোরাবে, যত বেশি স্পিড প্রদান করবে, ওকে, যত বেশি ভেলোসিটি প্রদান করবে, কণাটা তত বড় বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরবে। আমি বলতে চাইছি ছবিটা যদি আঁকি, তাহলে ধরো আমরা বলছি একই চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ, আমরা বলছি এটা হচ্ছে V1, এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, এটা হচ্ছে বি চৌম্বক ক্ষেত্র। আর আমরা বলছি যে ধরো এটা হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা বেশি ভেলোসিটি দিয়েছি ভি, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। এটা আমরা অবভিয়াসলি এটা R1 ধরে নিচ্ছি, এটা হচ্ছে R2, এটা ধরে নিচ্ছি আমরা R1। এটা চৌম্বক ক্ষেত্র বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি করছি, গতিশীল করছি। তাহলে যেহেতু আমরা কি হয় বলতো, এখানে যদি এটা হয়, এখানে ভি এর মানটা কি, এখানে V2 গ্রেটার দেন V1, এই বেগটা বেশি এই তুলনায়। তাহলে কি হবে, তাহলে আমাদের যেটা লিখবো সেটা হচ্ছে R2 গ্রেটার দেন
R1, ঠিক আছে, এটা হবে। নেক্সট আমরা 2 নম্বর পয়েন্ট আলোচনা করছি। 2 নম্বর কার উপর ডিপেন্ড করছে? R এর মানটা, যে R প্রপোর্শনাল টু 1/B। যখন কখন? যখন V টা কনস্ট্যান্ট। তাহলে একই বেগে কিন্তু ভিন্ন চৌম্বক ক্ষেত্রে, একই বেগে কিন্তু ভিন্ন ভিন্ন চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা কণাকে গতিশীল করি, তাহলে কিন্তু বি এর মানটা হয়ে যায়, আর এর মানটা যেটা হয়ে যাবে সেটা বি এর সঙ্গে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। মানে বি এর মান যত বেশি হবে আর এর মান তত কম হবে। আমি এটা এখানে ক্লিয়ার করি। তাহলে ধরো আমরা বলছি যে এটা একটা চৌম্বক ক্ষেত্র B1, ঠিক আছে, ভি বেগে গতিশীল করছি, এই ব্যাসার্ধটা বলছে R1। আমরা এটাকে ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে R2। যেহেতু আমাকে রেডিয়াসটা একই বলে মনে হচ্ছে, ছাড়ো আমরা এটা নিয়ে নিই, এটাকে ধরে নিই, এটা ব্যাসার্ধ হচ্ছে R2। আমরা বলছি বেগটা একই ভেলোসিটি প্রদান করছে, এটা হচ্ছে আমরা বলছি চৌম্বক ক্ষেত্র V2। একই ভেলোসিটি কিন্তু আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র, এই মানটা কি? তাহলে আমাকে বলো তো কোনটা বেশি হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যার রেডিয়াস যত বেশি, তাহলে R2টা বেশি, R2 গ্রেটার দেন কি অবভিয়াসলি সরি R1টা বেশি কার তুলনায়? R2 তুলনায়। তার জন্য অবভিয়াসলি কি বলতে পারি আমরা? তাহলে বি এর মানটা এখানে R1টা বেশি R2 তুলনায়, তাহলে অবভিয়াসলি বলতে পারি দেয়ারফর কি, দেয়ারফর B2 গ্রেটার দেন B1। মানে এই চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি হবে এর তুলনায়, ঠিক আছে, তবে এর ব্যাসার্ধটা ছোট হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন কম্পাঙ্ক, শুধুমাত্র কম্পাঙ্ক বলে হেডিং করতে পারি, কোনো অসুবিধা নেই, বা সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে কণাটা যে বৃত্তাকার পথে ঘুরছে, ধরে নিচ্ছি যে বৃত্তাকার পথে ঘুরছে কণাটা, এই কণাটা বৃত্তাকার পথে ঘুরছিল, তার ব্যাসার্ধ হচ্ছে আর বেগ কত? ভি বেগে ঘুরছে, তাই না? ভি বেগে ঘুরছে কণাটা বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে। কোথায়? চৌম্বক ক্ষেত্র কত? বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরছে। তাহলে একবার ঘুরে আসতে সময়কালটা কত লাগছে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল টি, এটা হচ্ছে পর্যায়কাল। আর বৃত্তের পরিধি কত? এখানে বৃত্তের পরিধি আমরা দেখতে পাচ্ছি, আমরা বৃত্তের পরিধি দেখতে পাচ্ছি 2πr। তাহলে টি মানে কত লিখবো? পর্যায়কাল মানে লিখি বৃত্তের পরিধি কত, কতটা পথ ঘুরে এলো, কত বেগে ঘুরে এলো, সেটা টি, পর্যায়কাল। তাহলে আমরা এখন কম্পাঙ্ক কত লিখবো? আমরা কম্পাঙ্ক যেটা লিখবো এন লিখছি, এন মানে লিখবো 1/t, পর্যায়কাল হয়, তাহলে মানে হচ্ছে v/2πr। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে v/2πr, আর আর মানে কত? আর মানে এখনই বললাম কত, এই দেখো আর মানে হচ্ছে mv/qb। আর মানে কত? mv/qb। তাহলে কত লিখতে পারি এটাকে? তাহলে আমরা এটাকে লিখবো তাহলে এটা লিখছি mv/qb। তাহলে vb কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত? qb/2πm, qb/2πm। এই কম্পাঙ্ককে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে n এর জায়গায় আমরা লিখবো n0, বা অনেক বইয়ে f0 থাকে, সমান সমান কত? qb/2πm। তাহলে nটাকে আমরা n0 লিখছি, হ্যাঁ, বা f0। এটাকে বলবো আমরা সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে কেন এরকম সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হচ্ছে? একটা কথা মনে রাখো যে সাইক্লোট্রন কম্পাঙ্ক বা সাইক্লোট্রন বলে একটা মেশিন আছে, একটা ডিভাইস আছে, ওই ডিভাইসে কি করে আধানকে মানে বৃত্তাকার পথে ঘুরিয়ে ওর গতিশক্তিকে বাড়াই, ধীরে ধীরে গতিশক্তি বাড়াই। তাহলে ওই যন্ত্রে কিন্তু আমাদের এই নীতিকে কাজ করানো হয়, এই নীতির উপর ভিত্তি করে যন্ত্রটা ক্রিয়া করে, তার জন্য এটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন, বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। কারণ এই নীতির উপর ভিত্তি করে যন্ত্রটা ক্রিয়া করে, তার জন্য এর নাম হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাকে মনে রাখো যে তাহলে কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি, জেনে রেখো কি যে কিউ এর মান কার কার উপর ডিপেন্ড করছে? f01 সরি f0। তাহলে বলতে পারি f0 বা n0, f0 প্রপোর্শনাল টু আমরা বলতে পারি যে b, কখন? একটা নির্দিষ্ট কণার জন্য বলছি, একটা নির্দিষ্ট কণার জন্য কিউ আর এম কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে f0 কি v এর উপর ডিপেন্ড করছে না? তাহলে f0 প্রপোর্শনাল টু v0। v0 মানে কি? মানে বেগের উপর ডিপেন্ড করছে না। তাহলে কণাটার বেগ কি বলবো? যে f0 ডাজ নট ডিপেন্ড
1 on the velocity of the particle। তাহলে কণাটার বেগের উপর ডিপেন্ড করছে না, কত বেগে থ্রু করছে তার উপর ডিপেন্ড করছে না। এই জিনিসটা বলি কি হয় আসলে, দেখো এটা কি আসলে, এটা ভালো করে বুঝো। তা আমরা বলছি যে প্রথমে কি করলাম, একই চৌম্বক ক্ষেত্র রেখেছি, ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা কণাকে গতিশীল করছি, ঠিক আছে, একটা কণাকে গতিশীল করলাম, বেগটা আমরা বলছি v1। ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কণাটাকে আমরা কি করছি, ওই চৌম্বক ক্ষেত্র, একই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কণাটাকে আরো বেশি আমরা ভেলোসিটি প্রদান করেছি। যদি বেশি ভেলোসিটি প্রদান করি তাহলে কি হবে, আমরা বললাম যত বেশি ভেলোসিটি প্রদান করবে কণাটা বেশি বেশি বৃত্তাকার পথে, এটা v2, তা কণাটার ব্যাসার্ধ কত হয়ে যাবে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ তত বেড়ে যাবে। এটা বিচৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। তাহলে এই 1 সেকেন্ডে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে 1 সেকেন্ডে কণাটা এই ভেলোসিটি যদি প্রদান করি, তাহলে 1 সেকেন্ডে যতবার ঘুরবে না কেন, যদি একই চৌম্বক ক্ষেত্রের মধ্যে v1 মানে এরকম একটা ভেলোসিটি প্রদান করি, তাহলে কণাটা কিন্তু 1 সেকেন্ডে ততবারই ঘুরবে। তাহলে যেখানে ভেলোসিটি বেশি সেখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা বেশি, আর ব্যাসার্ধটা বেশি মানে কি, তাহলে ওকে একবার ঘুরে আসতে টাইমটা বেশি লাগবে, এখানে টাইমটা কম লাগবে। তাহলে এখানে টাইমটা কম লাগছে আর এখানে টাইমটা বেশি লাগছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ফ্রিকোয়েন্সি কত, এই ক্ষেত্রে যদি কম্পাঙ্ক n1 হয় আর এই ক্ষেত্রে যদি কম্পাঙ্ক বলি n2, তাহলে কত হয়ে যাবে, n1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, n1 ইকুয়ালস টু n2। ঠিক আছে, মানে জিনিসটা আরো বলে দিই, যদি কোশ্চেন এভাবে দেখে বলবে, যদি আমাদের বললো যে একটা বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগে একটা কণাকে গতিশীল করলাম, কি বললাম যে একটা চৌম্বক ক্ষেত্র বলে দেবে, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগে একটা কণাকে গতিশীল করলাম, সেক্ষেত্রে বলো কম্পাঙ্ক n, কম্পাঙ্ক কত n বা f বলতে পারি। তাহলে যদি আমরা ভেলোসিটি দ্বিগুণ করি, ভেলোসিটি 3 গুণ করি, ভেলোসিটি 4 গুণ করি, তাহলে কম্পাঙ্কের কত পরিবর্তন হবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তনই হবে না, কারণ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না কম্পাঙ্ক। তাহলে যদি ভেলোসিটি বাড়িয়ে দেয় 2 গুণ 3 গুণ 4 গুণ যা করুক না কেন, মনে রাখো যে এই কম্পাঙ্ক সব ক্ষেত্রে কত থাকবে, nই থাকবে, nই থাকবে। আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাটা, ঠিক আছে। আমরা নেক্সট এই পার্টটা বলি যে তা যে কণাটা ঘুরছে বৃত্তাকার পথে তার গতিশক্তি কত, গতিশক্তি কত লিখবো আমরা, গতিশক্তিকে বলছি E সমান সমান আমরা হয়ে যায় হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। আর এখনই আমরা বললাম r ইকুয়াল টু কত হয়, mv বাই qv। তাহলে v কত পাচ্ছি, v ইকুয়াল টু পাচ্ছি qvr, তাহলে এটা লিখবো হাফ m, v মানে হচ্ছে q স্কয়ার, v স্কয়ার মানে q স্কয়ার b স্কয়ার, r স্কয়ার বাই m স্কয়ার। তাহলে কত পাচ্ছি গতিশক্তি, তাহলে আমরা গতিশক্তি পেয়ে যাচ্ছি হাফ m q স্কয়ার b স্কয়ার r স্কয়ার, সরি এখানে mটা কেটে যাবে, বাই m, এখানে দিই, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে গতিশক্তি। তাহলে এই গতিশক্তির মানটা কি হচ্ছে, এই গতিশক্তির মানটা কনস্ট্যান্ট হচ্ছে না, কেন, দেখো কিউটা কনস্ট্যান্ট, যদি সুষম চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্রটা চেঞ্জ হচ্ছে না, তো চৌম্বক ক্ষেত্র যদি চেঞ্জ হয় তাহলে ব্যাসার্ধ চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে আমরা বলছি গতিশক্তি কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। যদি আমরা বিকে চেঞ্জ না করি তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে গতিশক্তির কিন্তু খুব পরিবর্তন আছে না প্রত্যেকটা পয়েন্টে, এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তির মান একই, গতিশক্তির মান একই। তাহলে গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে না, আর গতিশক্তির পরিবর্তন মানে কৃতকার্য আমরা জানি, তাহলে কৃতকার্য কত, শূন্য। কি বললাম, গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে কৃতকার্য, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে বৃত্তাকার পথে প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি এক, তার জন্য কৃতকার্য শূন্য। তাহলে আমরা কি এখান থেকে ধারণা করতে পারি যে এটা কি আমরা লিখতে পারি, নোটস বলে লিখছি আমরা, যে চৌম্বক বল একটি কার্যহীন বল। তাহলে ম্যাগনেটিক স্ট্যাটিক ফোর্স, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা কার্যহীন বল, চৌম্বক বল একটি কার্যহীন বল, ঠিক আছে, কার্যহীন বল। তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি, চলো প্রমাণ আমরা এইভাবে করে দিই। কিভাবে, আমরা জানি যে কণাটা ধরো এখানে আছে, তাহলে ভি বেগ এদিকে,
আর যেদিকে কণাটা যাচ্ছে এই বরাবর কণাটার গতি কোন দিকে, স্পর্শক বরাবর, তাহলে সরণটা কিন্তু ওইদিকে হবে, যেদিকে বেগ সেদিকে আমাদের কি সরণ। তো সরণের অভিমুখ কিন্তু এইদিকে, আর কণাটার উপর বল কাজ করছে এইদিকে এফ। তাহলে আমরা কৃতকার্য মানে কি, কৃতকার্য জানি বল ডট সরণ এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে কি বললাম, যেদিকে ভি ভেক্টর ওইদিকে সরণের ভেক্টর, ওই সরণের অভিমুখ ওইদিকে হয়। তাহলে অ্যাঙ্গেল কত, এফ আর এস এর মধ্যবর্তী কোণ এফ এস। যদি ডট উঠে যায় তাহলে কত লিখবো, কস, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তার জন্য কত লিখবো এটাকে কস 90 0। তার জন্য আমরা বলতে পারি যে কি, যে চৌম্বক বল একটি কার্যহীন বল, আমরা এখান থেকে প্রমাণ করতে পারছি। তো আজকে এতটুকু তোমাদের জন্য আমি কোন একটা চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার ওপর ক্রিয়াশীল বল সম্পর্কিত আমরা খুব ডিটেলসে আলোচনা করলাম। এর বাইরে সিলেবাসে আর কিন্তু আমাদের সিলেবাসে এতটুকুই অন্তর্ভুক্ত আছে, এর বাইরে কিছু নেই। প্রত্যেককে বলবো যে তোমরা খুব মন দিয়ে ভালো করে এটা প্র্যাকটিসটা করে নাও, খাতায় নোট ডাউন করে নাও। যদি কোথাও ডাউট থাকে তাহলে আমাকে তোমরা অবশ্যই মানে মেসেজ করবে, ঠিক আছে, কমেন্ট করবে। আমি কমেন্টের যদি দেখি তাহলে অবশ্যই তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকু, পরবর্তী আবার ক্লাসে দেখা হচ্ছে, টাটা।